পর্ব ৫১। খেলাঘর বাঁধবে বলে। মা কি কোনোদিন নীলকে মেনে নিতে পারবে? গাড়ির সিটে হেলান দিয়ে আদ্রিতা মনে মনে ভাবছিল, কারণ ও এতদিনে বুঝে গেছিল নীল যাই করুক না কেন ওর মা কখনোই নীলকে ওর প্রাপ্য সম্মান দেবে না। বাড়িতে ঢুকে নীল সোফায় বসে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। তাই দেখে চিত্রা বলল, জামাই বাবা জীবন যে বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। একমাত্র জামাই বলে কথা, ও চাইলে আমি কিছু খাবার বানিয়ে আনতে পারি। চিত্রার আচমকা এই কথাগুলো বড় কানে লাগলো নীলের। নিজেকে চিমটি কেটে দেখলো স্বপ্ন দেখছে না তো। কিন্তু মুহূর্তের মধ্যেই চিত্রা গজগজ করে বলতে লাগলো, এখানে বসে না থেকে শিগগির রান্নাঘরে গিয়ে লাঞ্চের ব্যবস্থা করো। ভগবান জানেন বসে বসে সময় নষ্ট করে কি যে এত ভাবে। আবার সমহিমায় এসে চিত্রা কথাগুলো বলল, বাদ দে চিত্রা, ওকে নিয়ে এত ভাবিস না। কেন ঘাটাচ্ছিস? থাকতে দে না ওকে ওর মতো। প্রফুল্ল বলল বোনকে। নিজের দাদার কথা শুনে চিত্রা বলল, না দাদা, তুমি জানো না এত বছর ধরে শুধু বসে বসে আমাদের সংসারের অন্ন ধ্বংস করে গেছে। কুটো নেড়ে দুটো করেনি। ওর মতো মানুষকে দেখে কারোর মাথারই ঠিক থাকে না। একটা ইউজলেস, ৮ কুঁড়ের ১ কুঁড়ে। কি করবি? জামাইবাবু চেয়েছিলেন বলেই তো আদ্রিতার কপালটা পুড়ল। এখন তো আর জামাইবাবুর ডিসিশনটা চেঞ্জ করতে পারবি না। বেশ বড় দীর্ঘশ্বাস ছেড়ে কথাটা বলল প্রফুল্ল। নীল এইসব কথার মাঝেই সোফা ছেড়ে উঠে রান্নাঘরে গিয়ে লাঞ্চের প্রস্তুতি শুরু করল। সেই সুযোগে প্রফুল্ল মামা আদ্রিতার পাশে বসে গল্প জমাল। আদ্রিতা, এইবার আমি দেশে ফিরেছি তোর আর এই সেন পরিবারের একটা রফা করতে। কিছুদিন আগে কানাডায় এক কোটিপতি ব্যবসায়ীর সাথে আলাপ হয়েছিল আমার। ওর ছেলে এখন কলকাতায় আছে, বেশ নাম করা কনস্ট্রাকশন বিজনেসম্যান। তুই চাইলে তোর এই মামা তোর বিয়ের জন্য ওই ছেলেটির সাথে কথা বলে রাজি করাতে পারে। ওই ছেলেটি তোর জন্য একদম উপযুক্ত পাত্র। প্রফুল্ল আদর করে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল। আসলে প্রফুল্ল চাইতো না আদ্রিতা মানে ওর ভাগ্নি নীলকে বিয়ে করুক, কারণ নীলকে প্রফুল্ল কোনোদিনও তেমন একটা পছন্দ করত না। কিন্তু আদ্রিতার বাবার শেষ ইচ্ছে এটাই ছিল। তাই এই বিয়ের বিরোধিতা কেউই তখন করতে পারেনি। তাই এক প্রকার জোর করেই প্রফুল্ল নীলকে জামাই ভেবে নিয়েছে। কিন্তু মাঝে মধ্যে ওর মনের সেই অপছন্দ সত্তাটা উঁকি দেয়। তার থেকে বড় কথা, আজ আর আদ্রিতার বাবা বেঁচে নেই। আর একজন প্রাপ্তবয়স্ক যুবকের শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকাটা সমাজের কাছে চক্ষু লজ্জারও বটে। তাই প্রফুল্ল এখন চায় আদ্রিতার নতুন বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে। আদ্রিতা চমকে মামার দিকে তাকাল। ও বুঝতে পারল এতদিন পর হঠাৎ করে ওদের বাড়িতে আসার মূল উদ্দেশ্যটা কি। আদ্রিতা উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মামাকে বলল, মামা, আমার তো নীলের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে না? তুমি এই কথাটা আমাকে বলছো কি করে? আদ্রিতার প্রশ্ন শুনে গম্ভীর গলায় ওর মামা বলল, তাতে কি হয়েছে? তোরা ডিভোর্স নিয়ে নিবি। দেখ, নীল ভালো কিন্তু তোর যোগ্য নয়। শোন না, আমি যার কথা বলছি সে এখনো সিঙ্গেল। ওর কোনো গার্লফ্রেন্ডও নেই। ওর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রে, প্রচণ্ড প্রমিসিং। আমি চাই তুই ওকে বিয়ে করে কানাডাতে শিফট করে যা। তাহলে তোর মাকেও আমি কানাডায় নিয়ে আসতে পারবো। চিত্রা ওর দাদার প্ল্যানটা শুনেই পুলকিত হয়ে গেল। ওর মন আনন্দে ভরে উঠল। দাদা সত্যি? প্রফুল্ল বোনের জলজল করা লোলুপ চোখের দিকে তাকিয়ে বলল, আর যদি একে পছন্দ না হয় তাহলেও কোনো প্রবলেম নেই। কানাডায় আমার পরিচিত অনেক ব্যাচেলার ছেলেরা আছে, এক একজন এক এক রকম। তোর যাকে পছন্দ তুই তাকেই বিয়ে করবি। তুই, তোর মা, তোরা ওখানে সেটেল করে গেলে এই দেশের ঝামেলাও শেষ। আমিও নিশ্চিন্তে কানাডা সিটিজেনশিপটা নিয়ে নিতে পারবো। প্রফুল্ল যেন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওকে থামিয়ে আদ্রিতা খুব জোর গলায় চিৎকার করে বলল, মামা, তুমি যতই বলো আমি কিছুতেই নীলকে ডিভোর্স দেব না। আদ্রিতার এই রূপ দেখে চিত্রা সোফা থেকে উঠে দাঁড়ালো। সে ফোঁস করে আদ্রিতাকে বলল, কেন রে, তুই কি এমন মধু পেয়েছিস নীলের মধ্যে? তোর লজ্জা করে না সবার সামনে ওকে নিজের হাজব্যান্ড বলে পরিচয় দিতে? একটা অকর্মণ্যের ঢেকি। এত বার বেড়েছে ও, আজ দেখলি পুরো ফ্যামিলির সামনে কেমন তোর মামাকে ও অপমান করলো। এত বড় বড় কথা বলার সাহস ও পায় কোথায়? কেন, নীল কি এমন ভুল কথা বলেছে? সত্যি কথা বলতে কি, মামার ওই স্কিমটার উপর আমার নিজেরও কোনো ভরসা নেই। কিন্তু আমি সবার সামনে কোনো কথা বলতে পারি না। নীল আমাদের পরিবারের ভালো চেয়েই তো কথাগুলো বলেছে, এতে দোষ কোথায়? দুহাত দিয়ে মায়ের কাঁধ ঝাঁকিয়ে আদ্রিতা বলল, নীল আর আগের মতো নেই মা। ও নতুন চাকরি জয়েন করেছে, ভালো টাকা পয়সা কামাচ্ছে, নিজের মতো করে নিজের শখ আহ্লাদ মেটাতে চাইছে। ওকে আর এইভাবে অপমান করো না প্লিজ। ওর আর কেউ নেই। আমরাই যদি ওকে এভাবে ডিসকারেজ করি তাহলে। শেষ কথাগুলো বলার সময় আদ্রিতার গলা ক্রমশ ধরে আসছিল।
কি না কি একটা চাকরি পেয়েছে এমন ভাব করছিস যেন কোনো কোম্পানির সিইও হয়ে গেছে। ওই তো 2 পয়সার চাকরি বৃত্তি। আদ্রিতাকে থামিয়ে দিয়ে চিত্রা খেঁকিয়ে বলল, চাকরি করে কে বড়লোক হয়েছে? চাকরের চাকরি থাকবে সারা জীবন। ওর রোজগারের ওই অল্প টাকায় আমাদের কোনো লাভ হবে না, চিড়েও ভিজবে না ওই টাকায়। চিত্রার কথা শেষ হতেই প্রফুল্ল গম্ভীর মেজাজে আবারও বলা শুরু করল, আদ্রিতা, তুই যত তাড়াতাড়ি সম্ভব নীলকে ডিভোর্স দিয়ে দে। আর নীলের দিকটা আমি দেখে নিচ্ছি। সেরকম হলে একটা কম্পেনসেশনের ব্যবস্থা আমি করে দেব। নীলকে নিয়ে তোর ভাবার কোনো দরকার নেই। প্রফুল্লর প্রস্তাব শুনে আদ্রিতার মনে হলো ও যেন একটা খেলার পুতুল। কোনো পাপেট শোতে ও খেলা দেখাবে, আর ওর চাবি রয়েছে মা এবং মামার হাতে। ওর মা আর মামা নিজেদের আখের গোছানোর লোভে ওকে প্রেশারাইজ করছে, করেই চলেছে। আদ্রিতা আর সহ্য করতে পারল না, চিৎকার করে উঠল, আমি কিছুতেই নীলকে ডিভোর্স দেব না, দেব না, দেব না, দেব না। তোমরা যা খুশি করে নাও। ভাঙা গলায় বলা আদ্রিতার এই কথাগুলো শুনে চিত্রা রেগে মেগে কেঁপে উঠল। কি বললি? শোন হতভাগী, আমি চাইলে না তোর ওই নীলকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, বুঝলি? চিৎকার করে আদ্রিতার দিকে তেড়ে গেল চিত্রা, কিন্তু এক চুলো না নড়ে আঙুল তুলে আদ্রিতা বলল, তুমি যদি নীলকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমিও বেরিয়ে যাব ওর সঙ্গে, এই বলে দিলাম। কথাটা বলতে গিয়ে চোখ দিয়ে জলের বন্যা বয়ে গেল আদ্রিতা। মা মেয়ের এই তর্কাতর্কি অসহনীয় হয়ে উঠল প্রফুল্লর কাছে। টেবিলের উপর দড়াম করে হাত দিয়ে মারল সে। তারপর চোখ পাকিয়ে বলল, যথেষ্ট হয়েছে, আর একটাও কথা আমি কারোর মুখ থেকে শুনতে চাই না। আমি তোমাদের থেকে অনেক বড়, আর আমার ডিসিশনই ফাইনাল। আমি তোকে শেষবার বলছি আদ্রিতা, তুই আগামীকালই নীলকে ডিভোর্স দিবি, বুঝলি? আর পরশুদিনই ওই ছেলেটির সাথে পরিচয় করাতে তোকে নিয়ে যাব। তোর আর তোর মায়ের ইমিগ্রেশন প্রসেস যত তাড়াতাড়ি সম্ভব শুরু কর, ঠিক আছে? আর একটাও বাড়তি কথা নয়, আই এম টেলিং ইউ। প্রফুল্লের এই হম্বি তম্বি বরদাস্ত করতে পারল না আদ্রিতা। ও ছুটে রান্নাঘরে নীলের কাছে চলে গেল। নীল রান্নাঘরে এতক্ষণ ধরে সবজি কাটছিল। ও মন দিয়ে নিজের কাজ করলেও বাইরের ঘরে কি কথাবার্তা হচ্ছে সবই শুনছিল সে। কিন্তু তবুও শান্ত হয়ে সবার জন্য লাঞ্চের বন্দোবস্ত করছিল। আদ্রিতা ওর কাছে এসে ওর হাত থেকে ছুরিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর ওর হাত ধরে জোর করে টানতে টানতে ওকে নিয়ে এলো লিভিং রুমে। ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে আদ্রিতা। মামা আর মায়ের উদ্দেশ্যে সে ঘোষণা করল, আমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর ফিরবো না। যদি তোমরা তোমাদের ডিসিশন চেঞ্জ করো তাহলে আমাকে জানিও, তারপর আমি ভেবে দেখব। বলেই গটগট করে হেঁটে মায়ের মুখের সামনে দিয়ে নীলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আদ্রিতা। হ্যাঁ হ্যাঁ, তাই যা, তোর মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। চিত্রাও রেগে হাতের সামনের ফুলদানিটা মাটিতে এক আছাড়ে ছুঁড়ে ফেলে দিল। প্রফুল্ল ব্যস্ত হয়ে উঠল, কি হচ্ছে কি এসব? আদ্রিতা নীলকে নিয়ে ওর গাড়ির সামনে এলো। তারপরই নীলকে গাড়ি স্টার্ট দিতে ইশারা করল। নীল সঙ্গে সঙ্গে পকেট থেকে চাবি বের করে গাড়িতে বসে স্টার্ট দিল। আদ্রিতাকে ইশারায় ঘাড় নেড়ে জিজ্ঞেস করল, কোথায় যেতে চাও? আদ্রিতা কাঁদতে কাঁদতে চোখ নামিয়ে বলল, জানি না, যেদিকে দু চোখ যায়। খানিকক্ষণ এ রাস্তা সে রাস্তা ঘুরে বাইপাস ধরল নীল। লম্বা রাস্তায় যেতে যেতে ও বারবার আদ্রিতার দিকে তাকাচ্ছিল। আদ্রিতাকে মন ভরে দেখছিল সে। আদ্রিতাকে দেখে খুব কষ্ট হচ্ছিল নীলের। ডান হাতে স্টিয়ারিং ধরে নিজের বাঁ হাত আদ্রিতার হাতের উপর রেখে নীল ওকে শান্ত করার চেষ্টা করছিল। আদ্রিতা নীলের দিকে তাকিয়ে শুধু একবার ছলছল চোখে বলল, নীল, প্লিজ ডোন্ট গিভ আপ। নীল এবার আদ্রিতার হাতটা শক্ত করে ধরে বলল, না আদ্রিতা, আই উইল নেভার গিভ আপ অন আস। আর ভয় নেই, আমি তো আছি। আসলে নীল এই পুরো ঘটনাটায় যেমন অবাক হয়েছিল, তেমন কৃতজ্ঞতা বোধেও ওর মন ভরে গেছিল। নীল আজ অবধি কখনো ভাবতে পারেনি যে আদ্রিতা শুধুমাত্র ওর জন্য নিজের মায়ের সাথে মামার সাথে এভাবে ঝামেলা করতে পারে। নীল নরম হয়ে আদ্রিতাকে আশ্বস্ত করে জিজ্ঞেস করল, এখন কোথায় যাবে বলো? জানি না। আদ্রিতার উত্তর শুনে এবার সত্যিই কনফিউজড হয়ে গেল নীল। সে জিজ্ঞেস করল, সত্যি তুমি বাড়ি ফিরতে চাও না? আদ্রিতা মাথা নেড়ে জানালো, না, আমি তোমার বাড়ি যাব। ওই বাড়িতে আমি আর কিছুতেই ফিরবো না। মনে মনে খুশি হলেও গাড়ি চালাতে চালাতে এই পরিস্থিতিটাকে কি করে সামলাবে সেটাই ভাবতে লাগলো নীল। অমল দাস অ্যাপার্টমেন্টে থাকে নীল, যেটা ওর নিজের টাকায় কেনা। কিন্তু আদ্রিতাকে সে বলেছিল যে এই অ্যাপার্টমেন্টটা ওর বসের জন্য ও কিনেছে। আজকে যদি আদ্রিতা ওই ফ্ল্যাট থেকে নীলকে প্রশ্ন করে, নীল তার উত্তরে কি জবাব দেবে? অনেক ভেবেও সেটা ঠিক করতে পারল না নীল। একটা মিথ্যে কথা ঢাকার জন্য ওকে আরো অনেক মিথ্যার আশ্রয় নিতে হবে। তার চেয়ে বরং এইবার আদ্রিতাকে সত্যিটা বলে দেওয়া যেতে পারে। আপাতত নীল শেষবারের মতো জিজ্ঞেস করল, তুমি আমার সাথেই থাকবে তো?
আদ্রিতা চোখের জল মুছে মুচকি হেসে বলল, কেন বলো তো, প্রবলেমটা কি? তুমি কি আমাকে তোমার দাসী করে রাখতে চাও নাকি? এই নিয়ে আমি কিন্তু সংসারের সব কাজ অত সামলাতে পারি না, আগে ভাগেই আমি তোমায় জানিয়ে দিচ্ছি। নীল আদ্রিতার কথা শুনে হেসে ফেলল। এই কি আদ্রিতা, আর কেউ না চিনুক তুমি তো আমাকে চেনো, তোমার কি মনে হয় আমি তোমার ওই রকম স্বামী? আসলে আমি বলছিলাম যে আমার ঘর তোমার যদি পছন্দ না হয়। নীলের কথা শুনে আদ্রিতা হাসতে হাসতে বলল, সে ঠিক আছে, আমি জানি তোমার ঘর তোমার মতোই মেসি। এখন আমি আসছি, আমার জন্য তুমি সব পরিষ্কার করে দেবে, বলো করবে না? হাসতে লাগলো আদ্রিতা। নীলও বাইপাস ধরে অমলতাসের দিকে গাড়ি ঘুরিয়ে স্পিড বাড়ালো। নীল যখন ওদের কমপ্লেক্সে গাড়ি নিয়ে ঢুকলো, আদ্রিতা চারপাশটা দেখতে দেখতে ক্রমশ বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ও নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে? তোমাকে যে বললাম তোমার বাড়ি যাব। আদ্রিতা, আমি এখন এখানেই থাকি। অমলতাসের দিকে আঙুল দেখিয়ে গাড়ি পার্ক করলো নীল। তুমি যে সেদিন বললে এখানে তুমি তোমার বসের জন্য ফ্ল্যাট কিনতে এসেছো, আর তাছাড়া তুমি তো আমাকে বললে তোমার কোম্পানি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাহলে? নীল ঠিকই করে নিয়েছিল আর কোনো মিথ্যের আশ্রয় ও নেবে না, অন্তত আদ্রিতার কাছে তো নয়। আদ্রিতা যতটা ওকে বিশ্বাস করে তার মূল্য ও সুদে আসলে ফেরত দেবে। নীল শান্ত হয়ে চোখ নামিয়ে বলল, আমি যদি বলি এই ফ্ল্যাটটা আমি তোমার জন্য কিনেছি, তুমি বিশ্বাস করবে না? আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? আদ্রিতা কি বিশ্বাস করবে নীলের কথা, নাকি ওকে ভুল বুঝে এখান থেকে চলে যাবে সে? তাহলে কি নীল এবার ওর সিইও পরিচয় তুলে ধরবে আদ্রিতার কাছে? চিত্রা আর প্রফুল্ল কি এবার জোর করে আদ্রিতাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেবে? তারপরে কি পাঠিয়ে দেবে কানাডায়? নাকি জিতে যাবে নীল আদ্রিতার ভালোবাসা?